আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা হাইড্রার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের বেশি আরেকটা লেকচার লাগবে। তো আজকে আমরা পড়বো হাইড্রার একটা, যদিও হাইড্রাটা এতে তিনটা চ্যাপ্টার, মানে তিনটা অনুচ্ছেদ মিলে একটা চ্যাপ্টার যদিও ধরা হয়, কিন্তু এখানে হাইড্রাটাও বলতে গেলে অনেক বড় একটা চ্যাপ্টার। ঠিক একইভাবে ঘাসফড়িংটাও কিন্তু অনেক বড়। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা শিখবো হচ্ছে হাইড্রার চলন। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি পড়াতে চলে যাচ্ছি। হাইড্রার চলন। হ্যাঁ, তো দেখো এই হাইড্রার চলনটা কত রকমের। হাইড্রার মধ্যে বিভিন্ন রকমের চলন রয়েছে। হাইড্রার মধ্যে বিভিন্ন রকমের চলন রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আচ্ছা সবকিছু কি ঠিকঠাক আছে? আচ্ছা দেখো, হাইড্রার বিভিন্ন রকমের চলন রয়েছে, তার মধ্যে প্রধান দুইটা চলন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা চলনকে বলা হয়, দেখো দুইটা চলন গুরুত্বপূর্ণ। দুইটা চলন আগে ভালো করে বুঝবা। আমি দুইটা চলন ইন ডিটেইলে পড়াবো, আর বাকিগুলো খুবই সহজ, মুখে মুখে বললে অনেকটা বুঝে যাবা। তো দুইটা চলন আগে একটু খেয়াল করো। আমি আগে বুঝাই ফেলি, আগে দুইটা নাম লিখি। দুইটা চলন আমি একসাথে পড়াবো, কারণ দুইটা চলন মোটামুটি একই রকম। কারণ তোমরা একটা চলনের মধ্যে একটা চলন প্যাচ লাগাই দাও, পরীক্ষায় যদি আসে দেখা গেছে যে দুইটা জিনিস মিক্সড করে লিখো, মানে পুরো একাকার করে ফেলো। স্যাররাও বুঝে না যেগুলো কোত্থেকে আনছো, অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো থিসিস কিনা আবার ঢুকাই দিছো। দুইটা একসাথে করে ফেলো তোমরা। ধরো আমি যদি বলি চলনের কথাটা যদি বলি, একটা চলনকে আমরা কি বলি? একটা চলনকে বলি আমরা লুপিং। আরেকটাকে বলি আমরা সামারসল্টিং। একটা চলন হচ্ছে কি? একটা চলন হচ্ছে লুপিং। একটা চলনকে বলা হয়, এটাকে বলা হয় লুপিং। লুপিং। আরেকটা চলনের নাম হচ্ছে সামারসল্টিং। সামারসল্টিং। এখন কথাটা হচ্ছে কি, লুপিং এটা কে আবার এটা আবার নাম আছে। লুপিং কি, সামারসল্টিং কি, সেটা পরে বুঝবো। আগে বুঝি যে লুপিংটা একটা নাম আছে। স্যার লুপিং এর আবার কি নাম? লুপিংটাকে বাংলায় বলা হয় ফাঁসা চলন। কি চলন? ফাঁসা চলন। শুনতে যদিও খারাপ শোনা যায়, কিন্তু অর্থটা এটাই, ফাঁসা চলন। আজ পাশা কেলবরে শাম। হ্যাঁ, এটা আমাদের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদের একটা গান ছিল, মানে ও করছিল আর কি, যে আজ পাশা খেলবরে শাম। তো এখানে ওই পাশা না, এটা হচ্ছে ফাঁসা চলন। এটা কি চলন? এটা হচ্ছে ফাঁসা চলন। তাহলে আমরা স্পেলিংটা কি, স্পেলিংটা যদি আমি লিখি, এটাকে বলা হয়, আমার মার্কারটা ফাঁসা খেলতে যাচ্ছে না, আমি এটা দিয়ে লিখি, এটাকে ফাঁসা চলন বলা হয়। কি চলন? ফাঁসা। ফাঁস মানে লুপ, মানে হচ্ছে ফাঁস। লুপ মানে কি? ফাঁস। লুপের বাংলা ফাঁস। লুপিং মানে কি? ফাঁসা চলন। মানে বাংলা এখন সব মোটামুটি সব বই তো প্রাণী বিজ্ঞান বলো আর উদ্ভিদ বিজ্ঞান বলো, সব কিন্তু ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করা আছে। ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করছে, এটাকে বলছে ফাঁসা চলন। আচ্ছা, তো এটা এখানে শেষ হয়ে যেতে পারতো। হ্যাঁ, লুপিংটা এখানে শেষ হয়ে যেতে পারতো নামটা, কিন্তু রাসেল ভাই বিশ্বাস করেন এটা এখানে শেষ হয়নি। এটার আরো নাম আছে, এটার আরো একটা নাম আছে। এটা জুকি, মানে এটা জুকের মতো চলে। এদের চলনটা অনেকটা কিসের মতো? জুকের মতো। এই জন্য এটাকে বলে জুকা চলন। কি চলন? এটাকে অনেক সময় কি বলা হয়? জোকা চলন বলা হয়। জুকের মতো চলে বলে এটাকে অনেক সময় কি বলা হয়? জোকা চলন। এটাকে কি বলা হয়? জোকা চলন। আর এক ধরনের পোকা আছে, তোমরা গুগলে সার্চ দিলে দেখতে পারবা। এক ধরনের পোকা আছে, নাম হচ্ছে তার শুয়া পোকা। কি পোকা? এটার নাম হচ্ছে কি? তার শুয়া পোকা। তো অনেকটা শুয়া পোকার মতো চলে, এই জন্য এটাকে শুয়া পোকা চলন বলা হয়। কি বলা হয়? শুয়া পোকা চলন বলা হয়। শুয়া পোকা চলন বলা হয়। শুয়া পোকা। শোয়া চান পাখি আমার, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। এটা নিয়ে একটা গান আছে, শোয়া পোকা চলন। শোয়া পোকা চলন। হ্যাঁ, শোয়া পোকা চলন। এটা শোয়া পোকা, গানটার মধ্যে বলে শোয়া চান পাখি। হ্যাঁ, যাই হোক, তাহলে দেখো আমরা এখানে কয়টা নাম পাইছি রে? আরে দেখো নাম কতগুলা। প্রথম মনে রাখবা কি, এই সব একসাথে মনে রাখতে যাবা না, সব ঢুকাইলে কিছুই ঢুকবে না। একটা মনে রাখবা আগে, লুপিং, এটা আগে মনে রাখো। আরেকটা হচ্ছে কি? সামারসল্টিং। দেখো লুপিং এর, লুপ কথাটার বাংলা শব্দ হচ্ছে ফাঁস। তো লুপিং এর বাংলা মিনিংটা হচ্ছে ফাঁসা চলন। ক্লিয়ার? ওকে। যেহেতু এটা জোকের মতো চলে, তাই এটা হচ্ছে জোকা চলন। শুনতে খারাপ শোনাচ্ছে, তবুও মনে রাখবে এটা জোকা চলন। আর একটা হচ্ছে, এটার আরেকটা চলন হচ্ছে, নাম হচ্ছে তার শোয়া পোকা চলন। কি চলন? শোয়া পোকা চলন। ঝুঁকে শোয়া পোকা ফাঁসা, মনে থাকবে। ফাঁসা চলন, জোকা চলন, শোয়া পোকা চলন।
এগুলো হচ্ছে একটা এমসিকিউ। নিচের কোনটিকে লুপিং বলা হয়ে থাকে? অপশনে থাকবে ফাঁসা চলন, জোকা চলন, শোঁয়াপোকা চলন। 1 2 1 2 ও 3, কোনোটি নয়, তিনটি, এরকম থাকবে। ঠিক আছে, এইভাবে থাকবে। তো এটা হচ্ছে, এই নামগুলো একটু মনে রাখবা। লুপিং মানে ফাঁসা চলন, আর এটা জোকের মতো চললে জোকা চলন, শোঁয়াপোকার মতো চললে শোঁয়াপোকা চলন বলা হয়। স্যার এখানে সমারসেটিং এ বলবেন না? হ্যাঁ বলবো, দাঁড়াও। সমারসেটিং এর একটা চলন আছে, এটাকে বলা হয় থেকে সমারসেটিং। এই চলনটাকে বলা হয় ডিগবাজি। কি বলা হয়? ডিগবাজি। ডিগবাজি কাই ডিগবাজি কাই ডিগবাজি। তাহলে দেখো, এটা হচ্ছে ডিগবাজি। ডিগবাজি সমারসেটিং এর বাংলা কি? ডিগবাজি। ঠিক আছে, সমারসেটিং এর একটা ভিডিও আমি দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আমরা এই দুইটা চলন আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে, নাম দুইটা বুঝলাম। এখন খেয়াল করো, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জেনে রাখি। দেখো, স্যার এত আবেগ নিয়ে বলছেন কেন? সমস্যা কি? আবেগ নিছে এই জন্যেই, আসলেই গুরুত্বপূর্ণ। আসলেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে এই বছর আমি যখন তোমাদেরকে এই ক্লাসগুলোতে আমি অফলাইনেও নিছি। ওই যে মাঝখানে একবার করোনা দূর হয়ে গেছিল না, মানে সবাই স্বাভাবিক হয়ে গেছিল যে এক সময়, তখন আমি অফলাইনে একটা ব্যাচে আমি এটা পড়াইছিলাম। তখনও মেডিকেল ভর্তি পরীক্ষা তখনও হয় নাই, হবে এরকম। তোমাদের বাইরের ব্যাচেরই একটা অফলাইনে পড়াচ্ছিলাম। তখন আমি বলে দিয়েছিলাম, এখান থেকে দুইটা ইনফরমেশন দিয়েছিলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসতে পারে বা আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে। তারপরে যে এই বছর যারা পরীক্ষা দিয়েছে ওদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। সেটা কীরকম আমি বলি। দেখো, প্রথমে দুইটা লাইন আমাদের মাথায় রাখবো। লুপিং দিয়ে মনে রাখবো, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই চলন ব্যবহার করে। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই চলন ব্যবহার করে। মনে রাখবো কিভাবে? পরীক্ষায় তো অনেক ইনফরমেশন, কিচ্ছু মনে থাকবে না, নিজের নামটা পর্যন্ত ভুলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ পুরা বায়োলজি, পুরা কেমিস্ট্রি, পুরা এক হাইড্রেই মনে রাখতে পারি না 2-3 দিনে। আর পুরা বায়োলজিটা তোমার মাথায় রাখতে হবে, পুরা কেমিস্ট্রিটা মাথায় রাখতে হবে, পুরা ফিজিক্স মাথায় রাখতে হবে ওই একটা দিন। পুরা জেনারেল নলেজ, পুরা ইংলিশ মাথায় রাখা লাগবে। তো এত ইনফরমেশন তো তোমাকে কিছু চিহ্ন রেখে যেতে হবে। একটা পিঁপড়াও যখন খাবার আনতে যায়, তখন কিন্তু ফেরোমন খরণ করে যায়, যেন ওই পথ ধরে যেন আবার ফেরত আসতে পারে। ঠিক আছে না? তো এখানেও তুমিও কিছু চিহ্ন রেখে যাবা। পুরো চ্যাপ্টার মনে থাকবে না, তোমার কিছু চিহ্ন তোমার থাকতে হবে। আচ্ছা, আমরা একটা নতুন বাসা থেকে যখন বের হই, ডানে বামে দেখি না, আচ্ছা এদিকে স্কুল আছে, এদিকে মসজিদ আছে, আচ্ছা এইদিকে বাসাটা, এভাবে চিনি না আমরা। পড়াশোনার এরকম আমরা কিছু চিহ্ন রেখে যাবো। যেমন সেটা কিরকম? লুপিং এর ল দিয়ে মনে রাখবো যে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এটা ব্যবহৃত হয়। কোন দূরত্ব? লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। তাই ভালো করে খেয়াল করো। আমার এই মার্কারটা এরকম দুষ্টামি করতেছে কেন? লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। লম্বা দূরত্ব কিসের জন্য? লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই লুপিংটা ব্যবহৃত হয়। তাহলে মনে থাকবে কিভাবে আমাদের? এই যে লম্বা, লুপিং হচ্ছে লম্বা দূরত্ব। স্যার লম্বা দূরত্ব বলতে কি বোঝাচ্ছেন আপনি? লম্বা দূরত্ব হচ্ছে, মনে করো তুমি অনেক দূরে যাবা। ধরো তোমার বাসা হচ্ছে মিরপুর। হ্যাঁ, তোমার বাসা হচ্ছে মিরপুর। তুমি মনে করো যে স্টেডিয়ামে যাবা। এটা তো কাছের দূরত্ব। হ্যাঁ, এটা কাছাকাছি দূরত্ব। এখন স্টেডিয়ামে না গিয়ে তুমি ধরো চিড়িয়াখানাতে যাবা, চিড়িয়াখানাও তো কাছে। আর ধরো তুমি এতে যাবা, রাজারবাগ পুলিশ লাইনে যাবা। তো তোমার এখানে দূরত্ব বেশি না, অনেক দূর। তো দেখো, দূরত্ব এখানে লম্বা দূরত্ব বলতে হচ্ছে যে অনেক দূর যাবা। যদি একটা হাইড্রা অনেক দূরে যায়, সেই ক্ষেত্রে এই যে অনেক দূর, লম্বা দূরত্ব মানে অনেক দূর। যখন সে অনেক দূরে যাবে তখন সে লুপিংটা ব্যবহার করবে, অনেক দূরে যাবে যখন। আর সমারসেটিংটা ব্যবহার করবে। সমারসেটিং এটা হচ্ছে সাধারণ চলন পদ্ধতি। এটা কি চলন পদ্ধতি? সাধারণ। সমারসেটিং এর স দিয়ে মনে রাখবো আমরা, যে সমারসেটিং এর স দিয়ে আমরা মনে রাখবো। আমার কিন্তু মুখস্থ নাই, আমি জাস্ট এইভাবে মনে আছে লুপিং এর লম্বা দূরত্ব, আর সমারসেটিং দিয়ে মনে আছে সাধারণ। এটা হচ্ছে সাধারণ। এটা সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যে সমারসেটিং এর স দিয়ে সাধারণের দ দিয়ে আমরা মনে রাখবো কি? দ্রুত চলন প্রক্রিয়া। এখানে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উপরেরটা অথবা নিচেরটা আসছিল, আমার খেয়াল নাই, কিন্তু দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ। দুইটার একটা এসে থাকে প্রায়। আচ্ছা, আরো আসবে, আমি বাকিগুলো বলবো।
করতে 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 এই দুইটা জিনিস আগে মনে রাখবো। আমি হাইট আর কিছু পড়ি না পড়ি এই দুইটা জিনিস আগে মনে রাখবো। লুপিং হচ্ছে হাইটটা যখন লম্বা দূরত্ব অতিক্রম করতে চায় তখন এটা লুপিং ব্যবহার করবে। আর যখন আর সমারসল্টিং কোনটা, এটা হচ্ছে তার সাধারণ, মানে নর্মালি এটা সাধারণ মানে কি স্বাভাবিকভাবে নর্মালি সে এই পদ্ধতি ব্যবহার করে, সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। তোমাদেরকে যদি আমি বলি এটা এভাবে মনে রাখতে পারো, সাধারণ ও দ্রুত। দ্রুত চলন মানে কি, মনে করো একটা মেয়ে হাইড্রা তার বয়ফ্রেন্ড একটা ছেলে হাইড্রাকে বলতেছে যে আমি হচ্ছে যে জোপের মধ্যে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো আর নাহলে তোমার সাথে ব্রেকআপ। তখন একটা কি করবে, বা তখন কি সে কি এরকম করে যাবে, এই ফাঁসা চলন করে করে যাবে, তো তার ফাঁসা খেলা হবে না। সে কিভাবে আস্তে আস্তে যাবে, এটা তো লম্বা দূরত্বের জন্য, এটা অনেক দূরত্বের জন্য এটা। কিন্তু সে যখন বলছে তুমি তাড়াতাড়ি আসো নাহলে তোমার সাথে আজকে থেকে ব্রেকআপ, তখন সে কি করবে, ডিগবাজি খেয়ে তারপর তার তাড়াতাড়ি যাবে। এই যে ডিগবাজি মানে তো বুঝো, ডিগবাজি খেয়ে তাড়াতাড়ি দ্রুত তার কাছে পৌঁছাবে। বা ধরো একটা হাইড্রা চুরি করতে গেছে, তখন কি হয়েছে, যদিও এগুলো হয় না, স্যার এগুলো কি বলতেছেন, মানে জাস্ট আমি বোঝানোর জন্য এগুলো বলতেছি। তো তখন যখন একটা দ্রুত তার চলতে হয়, সেটা এরকম না হোক, তার একটা মেয়ে হাইড্রা তাকে না ডাকুক, তখন ধরো একটা শিকার বা কোনো মানে সে কারো শিকার হচ্ছে বা সে শিকার করতে চাচ্ছে, তখন সে মানে দ্রুত চলন হইতে পারে। ঠিক আছে, তো বিশেষ পরিস্থিতিতে তার দ্রুত চলন প্রয়োজন হইলে তখন সে সমারসল্টিং হবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এই দুইটা জিনিস একটু মাথায় রাখো, আগে সেট করো। এখন হচ্ছে যে স্যার পাশা চলন কোনটা এবং সমারসল্টিং বা ডিগবাজি কোনটা, এটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, সেটা দেখো, ধরো একটা হাইটটা দাঁড়ায় আছে, এরে ভিডিও ব্লার। আচ্ছা আমি একটু দাঁড়াচ্ছি, ওয়েট করছি ভিডিওটা ক্লিয়ার হোক, আমি একটু টাইম দেবো আমাকে। একটু টাইম দাও। আচ্ছা ভিডিও ক্লিয়ার হোক, আবার শুরু করছি। ওকে, আচ্ছা এখন দেখো, আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম একদম সিম্পল, একদম সহজভাবে কয়েকটা বেসিক জিনিস তুমি মাথায় রাখবা, তোমার মতো করে তুমি লিখবা। দেখো জিনিসটা হচ্ছে কয়েকটা ওয়ার্ড। এখন দেখো আমরা যখন তোমাদেরকে যদি আমাদের অনেক সময় দেখো একটা রুগী রোগাক্রান্ত, একটা রুগী কিন্তু রোগাক্রান্ত, সে ডাক্তারের কাছে তার রোগের বর্ণনাটা তার মতো করে দেয়। আবার আমরা যখন একজন মেডিকেল স্টুডেন্ট, আমাদেরকে যখন স্যাররা জিজ্ঞেস করে আচ্ছা এই পেশেন্টের কী হয়েছে, তখন কিন্তু ব্যাখ্যাটা আমরা অন্যভাবে দিই। একটা রুগী আমাদের কাছে যেভাবে এক্সপ্লেনেশনটা দেয়, আমরা কিন্তু মেডিকেল রিলেটেড আমরা এই এক্সপ্লেনেশনটা দিই, অন্যরকমভাবে দিই। কথা হচ্ছে হাইড্রা যে ঘটনাগুলো ঘটতেছে কেন আমরা দিই, কারণ কিছু কিছু ওয়ার্ড আমাদের জানা, মানে মেডিকেলের রোগগুলো বলার জন্য কিছু কিছু টার্ম, কিছু শব্দ আমাদের পরিচিত বা জানা আছে, তাই আমরা ডিসক্রিপশনটা, রোগের বর্ণনাটা আমরা এই কিছু কিছু শব্দ দিয়ে করি। এখানেও হাইড্রা যে চলতেছে বা এইটা যে চলতেছে, এই চলার জন্য তুমিও বইয়ের মতো করে ব্যাখ্যাটা দিতে পারবা। কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো যদি মাথায় একবার করে সেট করে নাও। এখন তুমি হচ্ছে হাইড্রা এইভাবে চলতেছে বুঝতেছো, কিন্তু এই ওয়ার্ডগুলো মাথায় নাই। তো ওয়ার্ড যদি মাথায় না থাকে, তুমি বাক্য রচনা কিভাবে করবা? আমরা ছোটকালে একটি শব্দ দিয়ে বাক্য রচনা করতাম না? তা আগে শব্দগুলো একটু মাথায় সেট করে নাও। সেটা কি, মনে করো এটা একটা হাইড্রা দাঁড়ায় আছে, ধরো এটা হচ্ছে একটা হাইড্রা দাঁড়ায় আছে। হ্যাঁ, এই যে দেখো একটা জিনিস মুখস্থ বলতেছি না আমি, দেখো আমি যেভাবে বলতেছি বইয়ের মতো করেই তোমরাও পারবা, জাস্ট এটা আমার সাথে একটু খেয়াল করো, তাহলেই হবে। এই যে দেখো যে হাইড্রা, এটা যদি হাইড্রা হয়ে থাকে, এখানে জায়গা অবশ্য কম। তো দেখো হাইড্রা তো কিছু না কিছুর উপর একটা দাঁড়ায় আছে, না? তবে যার উপর দাঁড়ায় আছে একে আমরা বলি ভিত্তি। এই কি বলি আমরা, এটাকে আমরা বলি ভিত্তি। যার উপর দাঁড়ায় থাকবে তাকে কি বলা হয়, ভিত্তি। তাহলে আমরা একটা শব্দ শিখে গেলাম, ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তাহলে এটা হচ্ছে ভিত্তির উপর দাঁড়ায় আছে, আর এই অংশটাকে কি বলা হয়, পদতল বলা হয়। কি বলা হয়? তো এটা হচ্ছে ভিত্তি, এটাকে বলা হয় পদতল। বুঝলাম স্যার। তাহলে এই যে জিনিসটা, যেদিকে মুখ আছে, মুখের দিকে যে তলটা, এটাকে বলা হয়, পুরা তলটাকে বলা হয় মৌখিক তল। মুখচিত্রটা যেদিকে আছে সেই পুরা তলটাকে বলা হয় মৌখিক তল। কি বলা হয়? মৌখিক তল। কি বলা হয় রে? মৌখিক তল। তো দেখো ভালো করে খেয়াল করো, কয়টা জিনিস বলছি আমি। এই যে যার উপর দাঁড়ায় আছে সেটাকে বলা হয় ভিত্তি, সিম্পল কয়েকটা ওয়ার্ড।
যার উপর দাঁড়ায় আছে সেটাকে বলা হয় ভিত্তি। যে অংশটা অবস্থান, এই যে নিচের অংশটা কি বলা হয় পদতল, আর মুখচিত্রটা যেদিকে আছে এটাকে বলা হয় মৌখিক তল। আর ধরো হাইড্রাটা এইদিকে যাবে, এটা হচ্ছে গতিপথের দিক। এই যেদিকে যাবে এটাকে কি বলবো আমরা, গতিপথের দিক। এই 4টা ওয়ার্ড মাথায় রাখো, তাহলে হবে। এই 4টা মাথায় একটু সেট করতে তো খুব কঠিন লাগতেছে, খুব কঠিন না, কিন্তু এইগুলো এই 4টা ওয়ার্ড আমাদের মাথায় থাকে না বলে আমরা বর্ণনাটা করতে পারি না। ঠিক আছে, তাহলে একটা ওয়ার্ড কি বলছি, একটা ওয়ার্ড কি বলছি রে, একটা ওয়ার্ড কি বলছি রে, একটা ওয়ার্ড হচ্ছে যে যার উপর দাঁড়ায় আছে তাকে বলা হয় ভিত্তি। এই নিচের এই অংশটাকে পদতল, তোমরা আগেও পড়াইছো তোমাদেরকে পদতল। আর এটা যদি পদতল হয়, এই তলটাকে বলা, এটা তো মুখচিত্র তোমরা জানো, তো মুখচিত্রটা যেদিকে আছে এটা পুরা তলটাকে আমরা বলবো মৌখিক তল। তাহলে পদতল, মৌখিক তল, দাঁড়ায় আছে ভিত্তির উপর, যা এটা হচ্ছে গতিপথের দিক। ক্লিয়ার? ওকে, এখন আমরা কি করব, এখন আমরা বর্ণনা দিতে পারবো। বর্ণনাগুলো দেওয়ার আগে আমি একটা চিত্রটা দেখাই। দেখো, আমি বর্ণনাগুলো মুখে মুখে বলতেছি, এখন লিখে দিব না, আমি মুখে মুখে বলতেছি। হাইড্রা তার গতিপথের দিকের কি বলছি, এটা হচ্ছে হাইড্রা তার ভিত্তির উপর দাঁড়ায় আছে। ধরো হাইড্রা ভিত্তির উপর, এই যে হাইড্রা পদতলের উপর ভর করে, কথাটা খেয়াল করো কি বলতেছি, এই যে হাইড্রা পদতলের উপর ভর করে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সোজা হয়ে। কি বলছি রে আমি, এই কি বলছি দেখো তো, হাইড্রার পজিশনটা কি, হাইড্রার পজিশনটা কি, একদম হুবহু আমার মতো হইতে হবে, একদম হুবহু বইয়ের মতো হইতে হবে, জিনিসটা এরকম না। তুমি একবার মাথায় একটু সেট করে নাও, হুবহু বইয়ের মতো না হলেও হবে, কিন্তু এগুলো বাইরে এমসিকিউ আসবে না, এবং এগুলো দিলে রিটার্নও তোমার 100% কাভার আপ হবে। কথা বুঝছো? আমি এমসিকিউ তো আগে ধরাই দিছি তোমাকে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, কিন্তু এটা আসলে মূলত রিটার্ন প্রশ্নের জন্য বলতেছি, তুমি কিভাবে লিখবা সাজায়। তা দেখো ভালো করে খেয়াল করো, এগুলো এক একটা এমসিকিউ, এগুলো এক একটা এমসিকিউ। দেখো আমি যেটা বলতেছি যে হাইড্রাটা পদতলের উপর ভর করে ভিত্তির উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বলো তো আমার সাথে একবার করে, আরে বলো না, তাকায় আসো কেন, কি বলছি, এই যে দেখো, এই যে হাইড্রাটা পদতলের উপর ভর করে ভিত্তির উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি আরো একবার বলতেছি, ভালো করে খেয়াল করো, আমি আরো একবার বলতেছি, খেয়াল করো। এই যে হাইড্রাটা পদতলের উপর ভর করে ভিত্তির উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? আচ্ছা স্যার ক্লিয়ার, বুঝলাম। এখন না বুঝলেও বুঝছি, এখন আর কি করব, 3বার বলছি একটা কথা, গতিপথের দিকে, গতিপথের দিকে, এটা হচ্ছে গতিপথের দিক। তাহলে দেখো আমরা এখন কি বলবো, এখন হাইড্রাটা কি হবে, ওই হাইড্রাটা দেখো, এখন পরের কথাটা আমরা কি বলবো, দেখো হাইড্রার গতিপথের দিকে, এই যে দেখো হাইড্রার পেশি আবরণী কোষ এদিকেও আছে, পেশি আবরণী কোষ এদিকেও আছে, ভালো করে খেয়াল করো, হাইড্রার পেশি আবরণী কোষ এদিকেও আছে, হাইড্রার পেশি আবরণী কোষ এদিকেও আছে, তবে কোনগুলো গতিপথের দিকের, তাহলে ভালো করে খেয়াল করো, হাইড্রার গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হবে। কি বলছি, হাইড্রার গতিপথের দিকের কোনগুলা, যেদিকে যাবে এদিকে, তাই হাইড্রার গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো কি হবে, সংকুচিত হবে, আর বিপরীত দিকের কোষগুলো কি হবে, প্রসারিত হবে। তাহলে হাইড্রাটা গতিপথের দিকে বেঁকে যাবে, তাহলে কিরকম হবে দেখো তো, হাইড্রা গতিপথের দিকের, এই যে এটা হচ্ছে গতিপথের দিক, গতিপথের দিকের কোষগুলো মানে এইগুলো, এই যে এইগুলো, এই গতিপথের দিকের কোষগুলো পেশি আবরণী কোষগুলো সংকুচিত হবে, বিপরীত দিকের কোষগুলো কি হবে, প্রসারিত হবে। তো দেখি আমরা কি হচ্ছে এখানে, দেখি আমরা কি হচ্ছে, এই যে তো দেখো, এটা আমরা একটু বাঁকায়িত লিখবো, ঠিক আছে, আমরা একটু করে, আসলে এখানে জায়গা কম, হ্যাঁ বোর্ডটা আমার ছোট, তো জায়গা অনেক, দেখো যাই হোক আমরা এটার মধ্যেই কাজ করে ফেলবো, একটু বাঁকায় দিই, আঁকতে পারবা না, চিত্রগুলো একটু খেয়াল করো, এগুলো কঠিন কিছু না। দেখো আমি কি বললাম, ওই যে দেখো হাইড্রার গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো কোনগুলো, এইগুলো না, এই পাশেরটা না, গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, এই যে সংকুচিত হয়, এটা সংকুচিত হয়েছে, গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, ঠিক বিপরীত দিকের কোষগুলো কি হবে, প্রসারিত হবে। গতিপথের দিকের কোষগুলো সংকুচিত হবে, বিপরীত দিকের কোষগুলো কি হবে, প্রসারিত হবে। গতিপথের দিকের কোষগুলো সংকুচিত হবে, বিপরীত দিকের কোষগুলো প্রসারিত হবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি বলি গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের কোষগুলো কি হবে, প্রসারিত হবে। দেখো এটা প্রসারিত হয়েছে না, দেখো ভালো করে খেয়াল করো, এই যে এইটা প্রসারিত হয়েছে, দেখো
এটা কি হয়েছে? প্রসারিত হয়েছে। কিন্তু এটা কি হয়েছে? সংকুচিত হয়েছে। মানে এই কোষগুলো এভাবে সংকুচিত হয়ে গেছে, আর এটা প্রসারিত হয়েছে। তাহলে কোন দিকে বাঁকবে? তাহলে কোন দিকে বাঁকবে বলো? দেখো, এই যে দেখো আমার এই হাতটা যে বাঁকাইছি, দেখো এদিকের কোষগুলো সংকুচিত হয়েছে না? যে এদিকের পেশিগুলো সংকুচিত হয়েছে, কিন্তু এদিকেরটা প্রসারিত হয়েছে না? দেখো, গতিপথের দিকের গুলো যদি সংকুচিত হয়, বিপরীত দিকের কোষগুলো যদি প্রসারিত হয়, হাইড্রাটা গতিপথের দিকে বেঁকে যায়। হাইড্রাটা কি হয়? গতিপথের দিকে বেঁকে যায়। তাহলে দেখো পরের লাইনটা কি হবে, ভালো করে খেয়াল করো। হাইড্রার গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের পেশি আবরণী কোষগুলো প্রসারিত হয়। এই যে কথাগুলো যে বলতেছি, এগুলো তোমরা পাও না, ওয়ার্ড খুঁজে পাও না। আমি আবার বলতেছি, দেখো হাইড্রার গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের, এই যে বিপরীত দিকের পেশি আবরণী কোষগুলো প্রসারিত হয়, যার কারণে হাইড্রাটা গতিপথের দিকে বেঁকে যায়। ঠিক আছে, গতিপথের দিকে বেঁকে গেছে। গতিপথের দিকে কি হয়েছে? বেঁকে গেছে। তারপরে শুধু কি বেঁকেই গেছে? আরেকটা কাজ হয়েছে না? গতিপথের দিকে বেঁকে গেছে এবং কি হয়েছে? গতিপথের দিকে বেঁকে গেছে এবং এই যে কোর্সিকাগুলোকে ভিত্তির সাথে আটকাইছে। এই যে এইগুলো কোর্সিকা, এগুলো হচ্ছে কোর্সিকা, শুধু বেঁকে গেছে না, এই কোর্সিকাগুলোকে ভিত্তির সাথে আটকে ফেলে। কার সাহায্যে? ওই যে গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট, মানে যে আঠালো রসকরণ করে, যে এই গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সাহায্যে আটকে ফেলে। তাহলে ভালো করে খেয়াল করো আমি কি বলছি। আমি বলছি যে এই যে প্রথম বলছি যে বেঁকে যায়, বেঁকে যাওয়ার পরে কি বললাম? আমি বললাম যে কোর্সিকাগুলোকে ভিত্তির সাথে গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সাহায্যে, ওই যে স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট, স্টেরিয়ালিন গ্লুটিনেন্ট, যেটা আটালো রসকরণ করে, যে কোর্সিকাগুলোকে ভিত্তির সাথে আটকে ফেলে। এই যে আটকে ফেলছে। এখন কি হবে দেখো, এটা একটু দূরে আছে না? দেখো তো, এটা দূরত্বটা একটু বেশি থাকবে, এটা একটু দূরে আছে, মানে পদতলটা এক জায়গায়, মৌখিক তলটা এক জায়গায়। দেখো এটা পদতল, এটা মৌখিক তল। তো দেখো পদতল মৌখিক তল একটু দূরে দূরে আছে। পরবর্তীতে কি হবে? দেখো পরবর্তীতে কি হবে? এই যে পদতলটাকে বৃত্তি থেকে মুক্ত করবে, মানে এটা তো আটকায় ফেলছে না? এই যে দেখো, এই যে মৌখিক তলকে আটকাইছে, মৌখিক তলকে আটকানোর পরে যেটা করবে, পদতলটাকে মুক্ত করে তার কাছে এনে স্থাপন করবে। তো দেখো তার কাছে এনে স্থাপন করে, জিনিসটা এরকম হবে। হ্যাঁ, এই যে পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করবে। দুইটা শব্দ মুখ দিয়ে বলছি আমি। এই যে পদতলকে মুক্ত করে এই যে মৌখিক তলের কাছে এনে স্থাপন করবে। তো জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে এরকম, পদতলকে মুক্ত করে, এই যে দেখো পদতলকে মুক্ত করে এটা আরো কাছে আনবা, মানে এই চিত্রটা একটু দূরে দেখাবো আর কি, আমি কাছে এঁকে বসছি যেহেতু। হ্যাঁ, তো দেখো তো এটা আমরা এখানে দেখাইতে পারি এভাবে। ঠিক আছে, তো এই পদতলটাকে আমরা একটু ডিজাইন করে দিই। তো দেখো খেয়াল করো, এই যে পদতলটাকে মুক্ত করে, এটা একটু দূরে সরায় লিখবা। হ্যাঁ, চিত্রটা একটু দূরে লিখবা। এই যে পদতলটাকে, মানে পদতল আর মৌখিক তলটা একটু দূরে দেখাবা, এটাকে একটু কাছাকাছি দেখাবা। আমি যেটু এঁকে ফেলছি আর বুঝতেছি না। এই পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে, এই যে পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করলো। এই যে এই জিনিসটাকে আর একটু কাছে এনে স্থাপন করতে পারবা না? এটা কথাটা কি বলছি? এই যে পদতল, এই মৌখিক তল, যে পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করবে। তারপরে কি হবে? তারপর আবার কি হবে? যখন স্থাপন করছে তখন এটা চলন হয়ে গেল না? এই যে এইখান থেকে এইখানে আনছি, এটাই তো একটা চলন। মানে দেখো খেয়াল করো, প্রথমবার কি হয়েছে? জাস্ট বাক্সে বেঁকে মৌখিক তলটা আটকাইছে, আটকানোর পরে কি হয়েছে? এই যে এটা এখান থেকে তুলে তার মুখের কাছে স্থাপন করছে, এটা হচ্ছে একটা চলন, একটু চলন হয়েছে। পরবর্তীতে যখন একটু হয়েছে তখন এটা আবার কি হবে? আবার সোজা হয়ে দাঁড়া যাবে। এই যে এই মৌখিক তলের কাছে এনে স্থাপন করে তখন মৌখিক তলটাকে মুক্ত করে, হ্যাঁ, তখন মৌখিক তলকে মুক্ত করে তখন কি হবে? আবার সোজা হয়ে দাঁড়া যাবে। ঠিক আছে, সোজা হয়ে দাঁড়া যাবে এবং এইখানে যে ঘটনাটা আবার সোজা হয়ে দাঁড়া যাবে, কারণ সে তো একটু চলন হয়েছে, পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে আনছে, এটাই একটু চলন হয়েছে। তো চলন হওয়ার পরে আবার সে সোজা হয়ে দাঁড়াবে। আবার যখন সোজা হয়ে দাঁড়াবে, এখন এটার মতো চিত্রটা এরকম হয়ে গেল না? আবার যখন সোজা হয়ে দাঁড়াবে, আবার এই ঘটনাটা ঘটবে, সোজা, এই যে এটার এটাতে একই চিত্র। তা আবার যখন সোজা হয়ে দাঁড়াবে, সে আবার কি করবে? এভাবে বাঁকবে,
আবার সেইভাবে বাঁকবে, বেঁকে পদতলটাকে মৌখিক তলের কাছে নিয়ে স্থাপন করবে। এইভাবে এভাবে আবার আবার সোজা হয়ে দাঁড়াবে, আবার সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়ালে আবার বাঁকবে, মানে এই ঘটনাটা আবার হইতে থাকবে এইভাবে। তখন এভাবে কি হবে দেখো, আমি তোমাকে যদি দেখাই, এটা হচ্ছে মনে করো একটা হাইড্রা, এটা হচ্ছে তার কোর্সিকা। এই কি বলছি দেখো, ধরো এটা হচ্ছে হাইড্রা, এটা কি হাইড্রা, ধরো পুরাটা কি হাইড্রা, আর এগুলো হচ্ছে একটা কোর্সিকা। তার এই যে বৃত্তির উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে পদতলের উপর ভর করে। তা দেখো হাইড্রা তার গতিপথের দিকে, এই যে গতিপথের দিকে বেঁকে যাবে, মৌখিক তলটাকে বৃত্তির সাথে আটকাবে। আটকানোর পরে কি করবে, এই যে পদতলটাকে খেয়াল করো, এই পদতলটাকে কি করবে, এই যে পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করবে, স্থাপন করে আবার সোজা হয়ে দাঁড়ায় যাবে। তারপর আবার বাঁকবে, মৌখিক তলের কাছে স্থাপন করবে, আবার দাঁড়ায় যাবে, তারপর আবার দাঁড়ায় যাবে, এভাবে চলবে। জিনিসটা হচ্ছে এরকম, এই যে এরকম সোজা হয়ে দাঁড়াবে, আবার বাঁকবে, এই যে এইভাবে। চিত্রগুলো দেওয়া আছে, ভেঙে ভেঙে একটু খেয়াল করলে পারবা। আমি যেটা বললাম, আমি পুরো বর্ণনাটা আবার করে দিচ্ছি, আবার পুরো বর্ণনাটা করতেছি, একটু ভালো করে খেয়াল করো। সেটা আমি কি বললাম, তো হাইড্রাটা তার ভিত্তির উপর পদতলের উপর ভর করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেটা আছে সেটা বলো না। এই যে হাইড্রাটা পদতলের উপর হাইড্রাটা পদতলের উপর ভর করে ভিত্তির উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তার নর্মাল স্ট্যান্ডিং পজিশন, যেটা আছে সেটা বললাম। তারপর আমরা কি বলবো, হাইড্রাটা তার গতিপথের দিকের যে পেশি আবরণী কোষগুলো সেগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের পেশি আবরণী কোষগুলো প্রসারিত হয়। গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের পেশি আবরণী কোষগুলো প্রসারিত হয়। এগুলো ভিডিও শেষ হয়ে আমার কথাগুলো শুনে যা যা বলতেছে একটু এইভাবেই নোটটা করবা, বই পড়লে মাথাটা ঘুরে যাবে। আগে এইগুলো নোট করবা, তারপর বই পড়লে বুঝবে সব পারতেছো। তো দেখো, প্রথম আমি আবার বলছি, প্রথম স্ট্যান্ডিং পজিশনটা কি, হাইড্রা বৃত্তির উপর হাইড্রা পদতলের উপর ভর করে বৃত্তির উপর সোজা হয়ে দাঁড়ায়। তারপরের পয়েন্টটা কি, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের পেশি আবরণীগুলো প্রসারিত হয়, এই যে প্রসারিত হয়েছে, সংকুচিত হয়েছে, ঠিক আছে। তারপর আমরা কি বলবো, যে মৌখিক তলকে, হ্যাঁ তাহলে আমরা কি বলবো, যে কোর্সিকার, হ্যাঁ এই যে কোর্সিকাকে কি করবে, কোর্সিকাকে বৃত্তির সাথে আটকাবে গ্লুটিনেট নেমাটোসিস্টের সাহায্যে, ঠিক আছে। তো কোর্সিকার সাহায্যে মৌখিক তলটাকে বৃত্তির সাথে আটকাবে, যে কোর্সিকার সাহায্যে বৃত্তির সাথে আটকাবে নেমাটোসিস্ট, হ্যাঁ কিসের সাহায্যে, তখন এটা গ্লুটিনেট নেমাটোসিস্টগুলো কাজ করবে। আমি 3 নম্বর পয়েন্টটা আমি আবারও বলতেছি, দেখো মৌখিক তলকে বৃত্তির সাথে আটকাবে কোর্সিকার সাহায্যে, এই ক্ষেত্রে গ্লুটিনেট নেমাটোসিস্টগুলো ব্যবহৃত হবে। কথাটা এইভাবে বলতে পারবা, ঠিক আছে। 3 নম্বর, আমি কথাটা আমি আবার বলবো, দেখো কি বলছি, 3 নম্বর পয়েন্টটা কি বলছি, যে মৌখিক তলটাকে কোর্সিকার সাহায্যে বৃত্তির সাথে আটকায়, এই ক্ষেত্রে গ্লুটিনেট নেমাটোসিস্টগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, পরবর্তীতে কি হবে, পরবর্তীতে হচ্ছে পরবর্তীতে কি হবে, যে পদতলটাকে মুক্ত করে, যে পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে, যে পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে। ক্লিয়ার? ওকে ফাইন। পরে কি হবে, যখন এই যে এইখান থেকে মুক্ত করে যখন মুখের কাছে এনে স্থাপন করলে একটু চলন হইলো না, তারপর আবার সোজা হয়ে দাঁড়ায় যাবে, সোজা হয়ে দাঁড়ায় গিয়ে এখানে যা হয়েছে পুরো ঘটনাটা আবার ঘটবে আস্তে আস্তে, যে এইভাবে সে লম্বা দূরত্ব অতিক্রম করবে, মানে কেউ টায়ার্ড হবে না, সে টায়ার্ড হবে না, ক্লান্ত হবে না, তাকে তো অনেক দূর যেতে হবে, এই জন্য সে এভাবে আস্তে আস্তে করে এভাবে যাচ্ছে, হ্যাঁ এভাবে যাচ্ছে, আস্তে আস্তে করে যাচ্ছে। এটা অনেক সময় যোগ চিনো না তোমরা, যোগ যারা গ্রাম এলাকায় থাকো বা গ্রাম এলাকায় যারা বেড়াইতে গেছো, হ্যাঁ তারা হয়তো জানো, এই যে অনেকটা যোগ এইভাবে চলে, এই জন্য এটাকে বলা হয় যোগাচলন। শুয়োপাকাটাও এইভাবে চলে, এই জন্য শুয়োপাকাচলন বলা হয়। আর এখানে ফাঁস তৈরি হচ্ছে না, ফাঁস বা লুপ তৈরি হচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় লুপিং, বা ফাঁস তৈরি হচ্ছে বলে এদেরকে বলা হয় ফাঁসাচলন। এই বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাও তো। বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও না, তখন লাগে না, বুঝলে কোথায় বুঝো না সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইটা যদি বুঝে থাকি, মানে এখানে জাস্ট এখানে জিনিসগুলো, এইটা একটু খেয়াল করো।
এখানে আমি যদি বলি, মানে যখন নোট করতে যাবা প্লিজ আমার কথাগুলো শুনে শুনে নোট করিও, তাহলে পড়াটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি লিখে দিতে গেলে আর এখন সময় যাবে, আমি লিখে দিচ্ছি না, এমনিতে সময় থাকলে লিখে দিতাম, যদিও হাইড্রা চ্যাপ্টারটা এমনিতেই আরও জিনিস বাকি রয়ে গেছে। আচ্ছা দেখো, এখন সমারসল্টিং কোনটা দেখো তো, দেখো সমারসল্টিং হচ্ছে এটা, ধরো একটা ভিত্তি, ভালো করে খেয়াল করো, ধরো এটা হচ্ছে ভিত্তি, হ্যাঁ এটা হচ্ছে কি ভিত্তি, হ্যাঁ বুঝলাম তো এটা ভিত্তি। এই ভিত্তির উপর হাইড্রাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এই হ্যাঁ সোজা হয়ে দাঁড়ায় আছে, তো ভিত্তির উপর সে সোজা হয়ে দাঁড়ায় আছে। আমি এটার সাথে মিল রেখে রেখে পড়াচ্ছি, পার্থক্যটা তাহলে বুঝে যাবা কোথায় পার্থক্য আছে। তো এটার উপর সোজা হয়ে দাঁড়ায় আছে, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে পদতল বলা হয়, এটাকে বলা হয় মৌখিক তল, আর এটা গতিপথের দিক। এই জিনিসগুলো আমি আর এখানে লিখলাম না। তারপর কি হবে দেখো, তারপর কি হবে দেখো, এই যা হওয়ার তাই হবে, ওই যে আগের মতোই, যে গতিপথের দিকের যে পেশি আবরণী কোষগুলো সংকুচিত হবে, গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো কি হবে, সংকুচিত হবে, বিপরীত দিকের পেশি আবরণী কোষগুলো প্রসারিত হবে। তাহলে হাইড্রাটা কি হবে, তাহলে হাইড্রাটা কি হবে, হাইড্রাটা হ্যাঁ উপরন্ত কি হবে, যাবে বেঁকে যাবে, হ্যাঁ হাইড্রাটা বেঁকে যাবে। তাহলে হাইড্রাটা কি হয়ে যাবে, হাইড্রাটা এভাবে বেঁকে যাবে। হাইড্রাটা বেঁকে যাবে, এই যে দেখো হাইড্রাটা কি হবে, বেঁকে যাবে। আর এগুলো তো কি থাকবে, এখানে তো মুখছিদ্র থাকবে, তাই না? ঠিক আছে, এখন তো বেঁকে তো গেছে, যা হওয়ার তো হয়েছে, দেখো এই হাইড্রাটা বেঁকে গেছে, এখন কি করবে, যে বেঁকে যে গেল, তারপর কি হবে দেখো, এইটার সাথে দেখো এখানে যা যা ঘটনা তুমি বর্ণনা করছো, এখানে সেম সেম, এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার, সবকিছু ঠিক আছে না? তো এখানে তুমি যা যা কথা বলবা, এখানে ঠিক একই কথা বলবা, এইখান থেকে এই পর্যন্ত যা যা হয়েছে, যা বর্ণনা করবা তুমি, এখানে ঠিক একই কথা বলবা, সেম। আচ্ছা, তারপরে কি হবে দেখো, তারপরে যেটা হবে দেখো, এখানে কি করছে, পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে স্থাপন করছে। এখানে কি হবে, পদতলকে মুক্ত করে আর স্থাপন করবে না, হ্যাঁ ও কি করবে, ঠিক উল্টে যাবে। ঠিক কি হবে, ঠিক এই যে দেখো প্রথমে করছে মৌখিক তলটাকে স্থাপন করছে, এই যে দেখো গতিপথের দিকের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের গুলো প্রসারিত হয়। এই যে সংকুচিত হয়েছে, এই যে এই কোষগুলো সংকুচিত হবে, বিপরীত দিকের গুলো প্রসারিত হবে, প্রসারিত হয়ে এই যে কি হয়ে গেছে, বেঁকে গেছে। এই যে মৌখিক তলটাকে ভিত্তির সাথে আটকাইছে, এখানে যেটা হয়েছে এখানে তাই। কিন্তু এখন কি হবে, এই পদতলটাকে মুক্ত করে আর এর কাছে স্থাপন করবে না। এখানে কি করছে, পদতলকে মুক্ত করে এর কাছে স্থাপন করছে। সে কি করবে, পদতলকে মুক্ত করে আর কাছে স্থাপন করার টাইম নাই। সে কি করবে, যে দ্রুত চলন তো মুক্ত করে আর এখানে স্থাপন করবে না, মুক্ত করে কি করবে, পদতলকে আকাশে উঠে দিবে। পদতলকে কি করবে, পদতলকে আকাশে পাঠিয়ে দিবে, এই যে উপরে উঠে দিবে। হ্যাঁ এই যে দেখো, এই যে পদতলটাকে মুক্ত করে উপরে উঠে যাবে। হ্যাঁ, এখন আমাকে অফলাইনে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, স্যার পদতল যদি উপরে উঠে যায় তা হাইড্রা কি লুঙ্গি পরে না? লুঙ্গি পরলে কি হবে, এই ঠিক আছে। এখানে কি করছে, পদতলটাকে আর এটার কাছে এনে স্থাপন করবে না, পদতলে আকাশে উঠে দিবে, মানে উপরে উঠে যাবে। তাহলে এটার মধ্যে পার্থক্যটা বুঝো। এটা হচ্ছে 1 নাম্বার, ভালো করে খেয়াল করো, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার মিল আছে, এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার মিল আছে। কিন্তু এখানে দেখো, এটা হচ্ছে পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে স্থাপন করে। কি কথাগুলো বলতেছি, ওয়ার্ডগুলো মুখ দিয়ে কি বেরোচ্ছে, ভালো করে খেয়াল করো। পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে, যে পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে। এখানে কি করছে, পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে নাই, পদতলকে মুক্ত করে উপর হয়ে কর্ষিকার উপর ভর করে দাঁড়িয়ে যায়। তাই কি বলছি, ভালো করে খেয়াল করো। এই যে পদতলকে মুক্ত করে কর্ষিকার উপর ভর করে উল্টা হয়ে দাঁড়ায় যায়, উল্টো হয়ে দাঁড়িয়ে যায়। বুঝছো কি বলছি? অনেক সময় মানুষের অনেকেই আসে না, উল্টা হয়ে দাঁড়ায়। তো দেখো, এই যে এখানে কি বলবো, পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে, এই যে পদতলকে মুক্ত করে মৌখিক তলের কাছে এনে স্থাপন করে। কিন্তু এখানে কি বলবো, এই যে পদতলটাকে মুক্ত করে উল্টা হয়ে দাঁড়িয়ে যায়, উল্টো হয়ে দাঁড়িয়ে যায়, উপর হয়ে দাঁড়িয়ে যায়। কার উপর ভর করে, আমরা যেমন হাতের উপর ভর করে দাঁড়াইতে পারি অনেকেই, এই কর্ষিকার উপর ভর করে দাঁড়িয়ে যায়। তোমরা ছেলেরা লুঙ্গি পরা অবস্থায় এটা ট্রাই করিও না, অবস্থা অন্যদিকে ঘুরে যাবে, ঠিক আছে? আচ্ছা, করলে তাহলে পরে করিও। এটা অনেক সময় মেয়েরাও এরকম ডিগবাজি মারে, শাড়ির গিট্টা মারে, নিচে শাড়ির দিয়ে গিট্টা মারে, তারপর এরকম
ডিগবাজি মারে, ঠিক আছে। তো যাই হোক, ছেলেরা তো আর অসতর্ক বেশি, হ্যাঁ, তো ছেলেরা এটা করতে করতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা যদি বলি, মানে এটা আমি এমনি এমনি বানায় বলতেছি না, আমি হাইড্রাটা পড়ানোর কিছুদিন পরে দেখতেছি এক মেয়ে, ইউটিউবে একটা ভিডিও আসছে, এক মেয়ে এরকম সাগর পাড়ে এরকম ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খায় এরকম শাড়ির নিচ দিয়ে গিটটা মারে, তারপরে এরকম দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে যে তোমরা এমনিতে বুঝে যাবার ওই ডিগবাজির কথাটা এই জন্য বলতেছি, তাহলে তুমি কানেক্ট করতে পারো ভালো করে। দেখো এখানে যেটা করলাম, যে পদতলকে ভালো করে খেয়াল করো, পদতলকে মুক্ত করে, পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে স্থাপন করে। আর এখানে কি করবে, এখানে তো দ্রুত চলন, স্থাপন করার টাইম নেই, যে পদতলটাকে মুক্ত করে আকাশে উঠে দিবে, শেষ। ঠিক আছে, এটা আকাশে উঠে দিবে তো এটা বলা যাবে না, স্যাররা আবার অন্যভাবে চিন্তা করবে। যেটা বলবা যে পদতলকে মুক্ত করে, এই যে পদতলটাকে মুক্ত করে কর্ষিকার উপর ভর করে উল্টো হয়ে দাঁড়িয়ে যায়। পারবা না এই কথাটা বলতে? পারবা কি না বলো? এই যে পদতলটাকে মুক্ত করে কর্ষিকার উপর ভর করে উপর হয়ে দাঁড়িয়ে যায়, উল্টো হয়ে দাঁড়িয়ে যায়, যেভাবেই বলো। এই যে পদতলটাকে মুক্ত করে কর্ষিকার উপর ভর করে উপর হয়ে দাঁড়িয়ে যায়। আমি আবার বলতেছি, খেয়াল করো, পদতলটাকে মুক্ত করে কর্ষিকার উপর ভর করে উল্টো হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তখন কি করবে, এই যে উল্টো হয়ে যে দাঁড়াইছে, তখন আবার কি করবে দেখো, এখন কি করবে, এখন হচ্ছে এই অবস্থায় যে গতিপথের দিকের, এই অবস্থায় কি করবে, গতিপথের দিকের পেশী আবরণী কোষগুলো, গতিপথের দিকের পেশী আবরণী কোষগুলো সংকুচিত হবে। আবার এই যে গতিপথের দিকের পেশী আবরণী কোষগুলো কি হবে, আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার। এখানে দেখো 3 এবং 3 পার্থক্য আছে, এই যে দেখো এই 3 আর এই 3-এর মধ্যে পার্থক্য আছে। এই 3 হচ্ছে, আমি আবারও বলছি, পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে স্থাপন করে, কিন্তু এই 3 নাম্বার স্টেপে গিয়ে সে কি করে, পদতলকে মুক্ত করে একদম সোজা, মানে উপর হয়ে দাঁড়িয়ে যায় কর্ষিকার উপর ভর করে, ঠিক আছে। এটার মধ্যে এটা পার্থক্য, আশা করি এই পার্থক্যটা বোঝানোর জন্য আমি দুইটা চিত্র পাশাপাশি আঁকছি। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে কি হবে, পরের স্টেপটা দেখো, পরের স্টেপটা কি করে, এই যে এটা কি করে দেখো, এটা হচ্ছে যে মানে গতিপথের দিকে, যে গতিপথের দিকের যে পেশী আবরণী কোষ, যে পেশী আবরণী কোষ এগুলো সংকুচিত হবে, বিপরীত দিকগুলো প্রসারিত হবে। তাহলে কি হবে, পদতলটা কি হবে, গতিপথ, মানে তাহলে কি হবে, হ্যাঁ, আবার সে গতিপথের দিকে বেঁকে যাবে। তাহলে আমরা এইভাবে বলবো যে গতিপথের দিকের পেশী আবরণী কোষগুলো আবার সংকুচিত হয়, বিপরীত দিকের কোষগুলো প্রসারিত হয়, যার কারণে হাইড্রা গতিপথের দিকে বেঁকে যায়। কি হয়, আবার কি হয়, গতিপথের দিকে বেঁকে যায়। গতিপথের দিকে কি হয় বলো তো দেখি, গতিপথের দিকে বেঁকে যায়, গতিপথের দিকে বেঁকে যায়। এই যে দেখো, গতিপথের দিকে বেঁকে যাবে, যে গতিপথের দিকে বেঁকে যাবে, গতিপথের দিকে বেঁকে যাবে। এই যে দেখো, এই যে গতিপথের দিকে কি হয়েছে, এই পেশিগুলো সংকুচিত হয়েছে, এটা প্রসারিত হবে। হাইড্রার যে পদতলটা গতিপথের দিকে বেঁকে গেছে, এটা হচ্ছে মুখছিদ্র, ঠিক আছে। এই যে, তো দেখো এই যে গতিপথ, যে এটা হাইড্রার গতিপথের দিক হচ্ছে এটা, গতিপথের দিকের পেশী আবরণী কোষ এটা, গতিপথের দিকের এই যে পেশী আবরণী কোষ সেটা সংকুচিত হবে, বিপরীত দিকের কোষগুলো কি হয়েছে, প্রসারিত হয়েছে। এটা সংকুচিত, এই পাশেটা কি প্রসারিত। তো সংকুচিত হওয়াতে আবার এই যে তার দেহটা, এটা সংকুচিত হওয়াতে, এটা সংকুচিত হওয়াতে, এই যে সংকুচিত হওয়াতে গতিপথের দিকে বাড়ছে, এটা কি হয়েছে, প্রসারিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এই কথাটা বলতে পারবো না, আসলে পারার কথা। আমি কি বলবো এখন এই কথাটা, এখান থেকে এই পর্যন্ত কি বলবো, যে হাইড্রা গতিপথের দিকের পেশী আবরণী কোষগুলো, হাইড্রার গতিপথের দিকের যে পেশী আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত দিকের কোষগুলো কি প্রসারিত হয়, যার কারণে হাইড্রাটা আবার গতিপথের দিকে বেঁকে যায় এবং পদতলটাকে ভিত্তির সাথে আটকায়। গতিপথের সাথে বেঁকে গেছে, গতিপথের দিকে বেঁকে গেছে না, গতিপথের সাথে এই যে পদতলটাকে ভিত্তির সাথে আটকাইছে, পদতলটাকে কি করছে, ভিত্তির সাথে আটকাইছে, ঠিক আছে। এখন কি হবে, পরেরটা তো কি লাড়ে লাপ্পা, তখন আবার দাঁড়ায় যাবে, তখন আবার কি করবে, তখন মৌখিক তলটাকে মুক্ত করে, তখন সে মৌখিক তলটাকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায় যাবে। তখন মৌখিক তলটাকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায় যাবে। মৌখিক তলটাকে মুক্ত করে কি হবে, সোজা হয়ে দাঁড়ায় যাবে। এই যে মৌখিক তলটাকে মুক্ত করে পদতলের উপর ভর করে সোজা হয়ে দাঁড়াবে। এই সোজা হয়ে দাঁড়ালে এই যে দেখো এটার মতো হয়ে গেল না, তো এখন এই সোজা হয়ে দাঁড়ানোর পরেই আবার এই যে এইটার সাথে মিলানো যায়, আবার এই ঘটনার পুনরাবৃত্তি হবে। এই সোজা হয়ে দাঁড়ায় যাওয়ার পরে আবার কি করবে, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই ঘটনার কি হবে,
পুনরাবৃত্তি ঘটবে। এই ঘটনার কি হবে? পুনরাবৃত্তি ঘটবে। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এই যে এটার 3 নাম্বার, এটা 3 নাম্বার, এখানে কি করেছে, মৌখিক তলটাকে মুক্ত করে বৃত্তির সাথে আটকাইছে, মানে মৌখিক তলটাকে মুক্ত করে পদতলের কাছে এনে স্থাপন করছে। এখানে কি করছে, মৌখিক তলটাকে মুক্ত করে পদতলের কাছে স্থাপন করে নাই, মৌখিক তলটাকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায় গেছে, সোজা না উল্টা হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে 4 নাম্বার, এটার 4 নাম্বার কি হয়েছে, এটার 4 নাম্বার কি হয়েছে, এটার 4 নাম্বার হচ্ছে যে তখন সে মৌখিক তলকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়াইছে। আর এটা কি হইলো, এটা 4 নাম্বারটা তো এটা যে এটা আবার নতুন করে একটা নতুন করে বাক্যাইছে, বাক্যে তারপর সোজা হয়ে দাঁড়াইছে। তো এই দুইটা চিত্র একসাথে তোমরা খাতায় যখন নোট করতে যাবা ঠিক একইভাবে পাশাপাশি দুইটা চিত্র একই রাখবা, তুমি তুলনা করতে পারবা, জিনিসটা ব্যাখ্যাটা সহজ হবে। তো দেখো একবার চিন্তা করো, এই যে চিত্রটা কিন্তু খেয়াল করো, এখানে যতবার দাঁড়াইছে ভালো করে দেখো, এখানে যতবার দাঁড়াইছে সবসময় পদতলের উপর ভর করে দাঁড়াইছে, এখানেও পদতলের উপর ভর করে দাঁড়াইছে, কখনো কর্ষিকার উপর ভর করে দাঁড়ায় নাই। যে দেখো এখানে একবার পদতলের উপর ভর করে দাঁড়ায়, একবার কর্ষিকার উপর ভর করে উল্টো হয়ে দাঁড়ায়, ঠিক আছে, উল্টো হয়ে দাঁড়ায়। আর তাহলে দেখো একবার কি তাহলে কি একবার তাহলে পদতলের, একবার পদতলটা নিচে, একবার মৌখিক তল নিচে, একবার পদতল নিচে, একবার পদতল নিচে, আর একবার মৌখিক তল নিচে। তো এটাই কিন্তু ডিগবাজি বলা হয়। মনে করো এটা হচ্ছে হাইড্রার পদতল আর এটা হচ্ছে হাইড্রার কর্ষিকা, এখানে কর্ষিকা ধরো একটা, এই যে পদতল। তাহলে দেখবো একবার খেয়াল করো, এই যে মনে করো এটা মনে করো হাইড্রা দাঁড়ায় আছে, হ্যাঁ, তাহলে দেখবো একবার কর্ষিকাটা নিচে, একবার পদতলটা নিচে, একবার কর্ষিকা নিচে, একবার পদতল নিচে, একবার কর্ষিকা নিচে, একবার পদতল নিচে, একবার কর্ষিকা নিচে, একবার পদতল নিচে। এইটাই হচ্ছে সামারসেটিং বা ডিগবাজি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটাই সামারসেটিং বা কি ডিগবাজি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যে কথাগুলো বললাম বর্ণনাগুলো তোমরা জাস্ট এখানে একটু চেঞ্জ হবে। এখানে বলবা যে মৌখিক তলকে পৃথক করে পদতলটাকে মুক্ত করে মৌখিক তলের কাছে স্থাপন করে, এখানে বলবো পদতলকে মুক্ত করে কর্ষিকার উপর ভর করে উল্টো হয়ে দাঁড়ায় যায়। আচ্ছা, এই দুইটা ঘটনা বললাম। চট্টগ্রামের দিকে হয়তো আজান দিয়ে দিচ্ছে, এখন আমাদের এখানে দিচ্ছে, তো আমি এখানে আমার এখানে আজান দিলে আমি একটা ব্রেক দিব। তাহলে ঠিক আছে, এই দুইটা জিনিস আশা করি তোমরা বুঝছো। তারপরে যে কাজটা হবে, এটা বলার পরে আমরা যে কথাটা বলবো যে এখানে যেটা হচ্ছে দেখে দেখে বলবা আর কি, যে এইখানে চিত্রগুলো আঁকার প্র্যাকটিস করবা, বর্ণনাটা নিজের মতো করে দিবা, আর নোটটা আমি যেটা বলতেছি এগুলো এইভাবে করবা। দেখো আর অফিসিয়াল নোটটা একটা দিবেই, হ্যাঁ, 10 মিনিট স্কুলে, ওইখান থেকে একটু দেখে তারপর নিজের মাধুরী মিশিয়ে লিখবা। দেখো এখানে আমি যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, যে গতিপথের দিকের পেশিয়াবনগুলো আবার বেঁকে যায়, মানে গতিপথের পেশিয়াবনগুলো আবার সংকুচিত হয়, এগুলো প্রসারিত হয়, তখন এটা গতিপথের দিকে আবার বেঁকে যায়। গতিপথের দিকে বেঁকে গেলে আবার মৌখিক তলটাকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়, এখানে মৌখিক তলকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। এই যে কথাগুলো, এটা তুমি আশা করি, হ্যাঁ, তো এটা আশা করি তোমরা পারবা। তাহলে এই দুইটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মানে চলন, এই চ্যাপ্টারই হচ্ছে তোমাদের জন্য এই দুইটাই হচ্ছে মূলত কি মানে গুরুত্বপূর্ণ আর কি। এই ইনফরমেশনগুলো লিখবা। তাহলে আমাদের যে বাকি যে ইনফরমেশনগুলো আছে, আমি 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, তোমরা সবাই নামাজ পড়ে আসো, আমি আসতেছি।
কাঞ্চন আছে।
আবারও ওয়েলকাম সবাইকে। তো আমরা বলছিলাম যে হাইড্রার চলনের মধ্যে এই দুইটা চলন বেশি একটু বলতে গেলে একটু কঠিন না, একটু বড় আর কি, ইনফরমেশন বেশি। এই দুইটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আমরা এখন পর্ব হচ্ছে আরও ছোটো ছোটো কিছু চলন আছে। হাইড্রা অনেকভাবেই চলতে পারে, মানুষও তো অনেকভাবে চলে। যেমন মনে করো তুমি যদি ধরো কি করবা, তো তুমি কক্সবাজার থেকে ঢাকা যাবা, তখন তুমি কি চলন ব্যবহার করো? অনেক লম্বা দূরত্ব, তখন আমরা হয় ট্রেনে যাই, বাসে যাই, তো অনেক সময় প্লেনেও যাই, হেলিকপ্টারে যাই। তখন কি তুমি ধরো ঢাকা থেকে কক্সবাজারে গেলে তুমি কি রিক্সা দিয়ে যাবা? সাধারণত এটা হয় না। তো মানুষও তো দূরত্বের বিবেচনায় অনেক ধরনের চলন ব্যবহার করে। আবার ধরো একটা মানুষ ধরো হচ্ছে যে ঢাকার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, সেই ক্ষেত্রে তো আর সে কী করবে না, ট্রেন ব্যবহার করবে না, তাই না? তো চলন এখানে হাইড্রাও বিভিন্ন রকম, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চলন তার মধ্যে হয়। এর মধ্যে প্রধান দুইটা চলন আমরা পড়ছি অলরেডি, একটা হচ্ছে লুপিং আর একটা হচ্ছে কি সামারসল্টিং। ক্লিয়ার? এখন আমরা যেটা পড়বো, স্যার এখন কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে গ্লাইডিং বলে একটা চলন আছে। গ্লাইডিং, এগুলো ছোটো ছোটো, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু খেয়াল করো। গ্লাইডিং একটা চলন আছে, ওইটাকে আবার একটা নাম আছে, গ্লাইডিং চলনের একটা নাম আছে অ্যামিবার্ড চলন। কি চলন? বা অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড চলন কারণটা হচ্ছে তোমাকে বলি, তো বোঝাই যাচ্ছে এটা অ্যামিবার মতো চলে। তো গ্লাইডিং চলনের একটা নাম কি? গ্লাইডিং চলনের একটা নাম হচ্ছে অ্যামিবয়েড চলন। আর অ্যামিবা বলতে আমরা কি বুঝি? অ্যামিবা বলতে অনেকগুলো ক্ষণপথ থাকা, তাই না? অ্যামিবা বলতে তার অনেকগুলো কি থাকে? ক্ষণপথ থাকে। তো গ্লাইডিং চলন মানে হচ্ছে অ্যামিবয়েড চলন, আর অ্যামিবয়েড চলন মানে আমরা মনে রাখবো যে ক্ষণপথের সাহায্যে চলন। তো হাইড্রা অনেক সময় কি হয়, হাইড্রার পদতল থেকে অনেক সময়, এটাও তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াইছিলাম এই কথাটা, যে পদতল থেকে অনেক সময় কি হয়, ক্ষণপথ সৃষ্টি হয়। হ্যাঁ, পদতল থেকে অনেক সময় কি হয়, পদতলের যে কোষগুলো রয়েছে, পদতলের মধ্যে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো থেকে অনেক সময় কি তৈরি হবে, এরকম ক্ষণপথ সৃষ্টি হবে। তখন এই ক্ষণপথের সাহায্যে চলে। তা আমরা কি বলতে পারি, ইনফরমেশনগুলো কি বলতে পারি এখানে? এক নম্বর ইনফরমেশন কি, যে পদতল থেকে সৃষ্ট, মানে পদতলের কোষগুলো থেকে সৃষ্ট ক্ষণপথের সাহায্যে চলন। আচ্ছা, ভিডিও কি ঠিক মতো চলতেছে বা তোমরা কি সবকিছু শুনতে পাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও, আমি এটা চেক করে নিই। সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা, ঠিক আছে। তো যেটা বললাম, জাস্ট একটা কথা একটু মনে রাখবা, গ্লাইডিং চলন হচ্ছে অ্যামিবয়েড চলন। গ্লাইডিং চলন মানে অ্যামিবয়েড চলন। আর অ্যামিবয়েড চলন মানে কি? অ্যামিবার মতো ক্ষণপথের সাহায্যে চলন। দেখ, প্রথম কথা আমরা কি বলতে পারি, অ্যামিবার মতো ক্ষণপথের সাহায্যে চলন। তো ক্ষণপথটা কোত্থেকে তৈরি হয়, সেটা বলে দাও। যে পদতলের কোষগুলো থেকে সৃষ্ট ক্ষণপথ সৃষ্টি হয়। তো পদতলের কোষগুলো থেকে এই যে পদতলের কোষগুলো থেকে ক্ষণপথ সৃষ্টি হয়। আচ্ছা, তো এটার মধ্যে ক্ষণপথের মাধ্যমে এইভাবে আস্তে 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 করে একটু হেঁটে যাবে। তো এখন দেখো, এইগুলো তো হচ্ছে ক্ষণস্থায়ী পা, এগুলো তো একদম শক্ত পা না। মানে হাইড্রাটা তো অনেক বড়, তার জন্য এই পাগুলো কি খুব ছোট ছোট না? তার পাগুলো খুব ছোট ছোট, মানে ওই হাইড্রার তুলনায় আর কি। তো এটার জন্য কি সে খুব দূরে যেতে পারবে, মানে খুব দ্রুত যেতে পারবে? পাগুলো খুবই ছোট ছোট, খুবই আস্তে 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 যাবে, খুব ধীর গতিতে যাবে, খুব অল্প দূরত্ব যাবে। হ্যাঁ, তাহলে আমরা একটা ইনফরমেশন মনে রাখবো, যেহেতু এটা তার মানে চিরস্থায়ী, মানে এটা তার এমনিতে নর্মালি
তার দেহের জন্য এরকম পা না, এটা হচ্ছে একটা কোষ থেকে একটা পা তৈরি হয়েছে। একটা কোষ থেকে যদি পা তৈরি হয়, পাগুলো ছোট ছোট হবে, সে খুব আস্তে আস্তে যাবে, সামান্য দূরত্ব যাবে। তো দেখো ধীর গতিতে সামান্য দূরত্ব অতিক্রম করে, ধীর গতিতে খুবই আস্তে আস্তে, ধীর গতিতে সামান্য দূরত্ব অতিক্রম করবে, সামান্য দূরত্ব অতিক্রম করবে, ধীর গতিতে সামান্য দূরত্ব অতিক্রম করে। এই তো শেষ, শেষ, আর কিছু নেই। এই কয়েকটা কথা মনে রাখলে হবে। তাহলে গ্লাইডিং চলন মানে অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলন মানে অ্যামিবার মতো ক্ষণপথের সাহায্যে চলন। ক্ষণপথ কোত্থেকে তৈরি হয়? ক্ষণপথ তৈরি হয় এই যে পদতলের কোষগুলো থেকে, পদতলের কোষগুলো থেকে ক্ষণপথ সৃষ্টি হয়। ওকে ফাইন, বুঝলাম। আচ্ছা, এটা কিভাবে চলে? ধীর গতিতে সামান্য দূরত্ব চলে, ধীর গতিতে সামান্য দূরত্ব অতিক্রম করে। আশা করি তোমরা বুঝছো। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখো, মানে যেহেতু তার পাগুলো খুবই ছোট, ক্ষণস্থায়ী পা, যেহেতু এই সিলসে মনে রাখতে পারো, খুবই আস্তে আস্তে যাবে, গেলে খুবই অল্প দূরত্ব যাবে। আচ্ছা, এখন আমরা এখন চলে যাই এই চলনটার পরে আমরা আরেকটা চলন শিখবো, সেটা হচ্ছে, এই যে দেখো, তোমাদেরকে একদম প্রথম ক্লাসে এরকম কিছু পড়াইছিলাম যে পদতল থেকে কি হয়। প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে এরকম পড়াইছিলাম যে পদতল থেকে কি তৈরি হয়? ক্ষণপথ সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি হয়, আটালো রসকরণ হয়। তাহলে ক্ষণপথ সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি, আমি তাড়াতাড়ি করে দেখো, এরকম ক্ষণপথ সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি হয়, আটালো রসকরণ হয়। তাহলে দেখো, আটালো রসকরণ করলে তার চলন হবে না, তো ক্ষণপথ সৃষ্টি করলে এক ধরনের চলন হয়, সেটাই কিন্তু গ্লাইডিং চলন। বলে ফেলছি আমি কিন্তু, আমাদের এখান থেকে একটা চলন হয়ে গেল। আবার যে পাশে যে বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টির মাধ্যমে এক ধরনের চলন হয়, সেটাকে বলা হয় ভাষা। এটাকে কি বলা হয়? ভাষা। আচ্ছা, চলন বলতে আমরা কি বুঝি দেখো তো? চলন বলতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, এটাই চলন। নিজ প্রচেষ্টায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কি চলন বলা হয়। সেটা ভাষা হলেও একটা চলন হবে, কারণ সে ভেসে উঠতেছে নিচ থেকে, পানির নিচ থেকে। হাইড্রা তো মিঠা পানির প্রাণী, তাই না? তো কি হবে, সে মানে পানির নিচ থেকে সে উপরে ভেসে উঠতেছে, এটাও কি এক ধরনের চলন না? এক জায়গা থেকে সে আরেক জায়গায় আসছে। তো দেখো, তো হাইড্রা বুদবুদের সাহায্যে, খেয়াল করো, ভাসবে কিভাবে? যে বুদবুদ সৃষ্টি হয়, যে এই যে বুদবুদ সৃষ্টি হয়, আমরাও হিলিয়াম বেলুন দিয়ে ভেসে যেতে পারি না? এরকম হাইড্রা পদতলে সৃষ্ট বুদবুদের সাহায্যে ভাসতে পারে, হ্যাঁ, উপর হয়ে ভাসতে পারে, যেমন আমি তোমাদেরকে দেখাই, ধরো এটা যদি একটা হাইড্রা হয়, যদি একটা হাইড্রাকে আমরা কল্পনা করি যে এটা একটা হাইড্রা, হ্যাঁ, এই যে এটা যদি হাইড্রা হয়ে থাকে, ধরো তার পদতল থেকে কি হয়েছে? বুদবুদ সৃষ্টি হয়েছে। এই যে দেখো, বুদবুদ সৃষ্টি হয়েছে। যখন বুদবুদ সৃষ্টি হবে, তখন কি বাবলসের কারণে সে ভেসে উঠবে না? মানে বুদবুদগুলো তো ওইগুলোতে পানি হয়, তো বুদবুদ কি পানির নিচে থাকবে না? বুদবুদ উপরে উঠে যাবে। তখন কি হবে? হাইড্রাটাও উপরের দিকে উঠে যাবে, হাইড্রাটা ভেসে উঠবে। এই যে ধরো, এই যে হাইড্রাটা পদার্থটা উপরের দিকে উপর হয়ে ভেসে উঠবে, এই যে এটা আমি আরো উপরে চিন্তা করি, ধরো এটা হচ্ছে পানি, এগুলো পানি, তখন ধরো এই যে হাইড্রাটা উপর হয়ে ভেসে উঠবে, এই যে উপর হয়ে কি হবে? এই যে এরকম ভেসে উঠবে। তখন তার এটা হচ্ছে তার বুদবুদ, এই যে বুদবুদ, ঠিক আছে? বুদবুদ যখন তৈরি হবে, বুদবুদটা তো পানির উপরে উঠে যাবে না, তার হাইড্রাটা উপর হয়ে ভেসে উঠবে। আর এই যে বুদবুদগুলো, ওই বুদবুদগুলো একটা একটা করে নতুন করে বুদবুদ তৈরি হবে, একটা বুদবুদ তৈরি হবে। যখন ভেসে উঠবে, তখন বুদবুদগুলো ফেটে যায় না? বেলুন অনেক সময় ফেটে যায় না? এই বুদবুদগুলো ফেটে যাবে, আবার নতুন করে বুদবুদ তৈরি হবে, আবার ফেটে যাবে, আবার তৈরি হবে। এইভাবে বুদবুদগুলো ছড়িয়ে যাবে চারদিকে। ওই যে ফেটে যাওয়া বুদবুদগুলো পানির উপর দিকে ফেনা আকারে ভাসবে। এটাকে বলা হচ্ছে, তোমাদের বই বলা হচ্ছে ভেলার মতো ছড়িয়ে যায়। বুদবুদগুলো ফেটে গিয়ে ভেলার মতো ছড়িয়ে যায়। হ্যাঁ, বুদবুদগুলো ফেটে গিয়ে কি হয়? ভেলার মতো ছড়িয়ে যায়। আমরা পরবর্তীতে কি করব?
যে পদতলে সৃষ্ট বুদবুদের সাহায্যে এরা উপর হয়ে ভাসতে পারে। আর বুদবুদগুলো আমরা কি মনে রাখবো, বুদবুদগুলো হ্যাঁ ভেলার মতো, মিউকাস ভেলা বলতে এখানে এই যে এই পদার্থ মানে এখানে একটা মিউকাস দিয়ে তৈরি আর কি, মানে ওইটা হচ্ছে মিউকাস হচ্ছে একটা মানে অনেকটা পিচ্ছিল পদার্থ। মিউকাস কি একটা পিচ্ছিল পদার্থ, এইগুলো হচ্ছে ওই যে বুদবুদগুলো একটা মিউকাস বা পিচ্ছিল পদার্থ দিয়ে তৈরি। তো যাই হোক, কেমন ভেলা এগুলা, মিউকাস। হ্যাঁ, তো বুদবুদগুলো ভেলার মতো, হ্যাঁ ভেলার মতো ফেটে গিয়ে বুদবুদগুলো ফেটে গিয়ে ভেলার মতো ছড়িয়ে যায়, বুদবুদগুলো ফেটে গিয়ে ভেলার মতো ছড়িয়ে যায়। ঠিক আছে, তারপর খেয়াল করো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, তোমরা হাইড্রাটা যতগুলো লেকচার হয়েছে শুরু থেকে এই পর্যন্ত ভালোভাবে রিভাইজ দিয়ে রাখিও। আমি কয়েক নম্বরের একটা পরীক্ষা নিব, ঠিক আছে? এটা মাথায় রাখো এবং পুরস্কারও দিব ইনশাল্লাহ, ভালো পুরস্কার দিব। তোমরা 1 নম্বর থেকে এ পর্যন্ত যতগুলো লেকচার আছে একটু পরে রিভাইজ দিয়ে ফেলিও, কারণ আমরা লাস্টের দিকে আসি তো চ্যাপ্টারের শেষ দিয়ে একটা পরীক্ষা নিব। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা ভেলার মতো ছড়িয়ে পড়ে, এটা তো বুঝলাম, ভেলার মতো ছড়িয়ে যায়, এটা তো পারবা। এখানে লাস্ট একটা কথা তুমি মনে রাখতে পারো, ওই যে বেশি উঠতেছে, তো পানিতে যদি কোনো ঢেউ সৃষ্টি হয় তখন কিছু দূর এদিক এদিক সরে যেতে পারে। যদি পানিতে যদি কোনো রকম কি হয়, যদি ঢেউয়ের সৃষ্টি হয় তাহলে এদিক, হ্যাঁ ঢেউয়ের আঘাতে কিছু দূরও বেশি যেতে পারে। তখন মনে করো পানিতে অনেক সময় ঢেউ হয় না, তো এমনিতে তো এটা ভেসে আসে, যখন ঢেউ হবে তখন এদিক সেদিক কী হবে, হ্যাঁ এদিক সেদিক কী হবে, যখন ঢেউয়ের আঘাতে কিছু দূর বেশিও যেতে পারে, ঢেউয়ের আঘাতে বেশিও যেতে পারে, কিছু দূর ভেসে যেতে পারে। এগুলো তুমি এমনিতেও পারবা, তুমি তোমার মতো করে লিখবা, মানে মূল জিনিসটা তো বুঝছো। এক কথা যদি আমি বলি যে পদতলে বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদের সাহায্যে এরা ভেসে ওঠে, বুদবুদের সাহায্যে এরা উপর হয়ে ভেসে ওঠে, আর ওই বুদবুদগুলো ফেটে যায়, নতুন বুদবুদ তৈরি হয়। এভাবে এরা ভেলা, এই যে ভেলা মানে কি, ভেলার মতো ছড়িয়ে যায়। প্রথম হচ্ছে এরা বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদের সাহায্যে ভেসে ওঠে এক, তারপর বুদবুদগুলো ফেটে গিয়ে ছড়িয়ে যাবে, কার মতো, ভেলার মতো ছড়িয়ে যাবে। স্যার ভেলা কি? ভেলা হচ্ছে যে কলা গাছ দিয়ে বানায় না, কলা গাছ দিয়ে কয়েকটা কলা গাছের ভিতরে ভাস ঢুকিয়ে তারপরে যে ভেলা যে বানাই বৃষ্টির দিনে, যেখানে পানি উঠে, ওই জায়গাতে ওইরকম ছেলেরা খেলে, বা গ্রামের যারা আছে, যেমন আমি গ্রামে যখন ছিলাম তখন এগুলো ভেলা বানাইতাম। তো ভেলা যেমন ভেসে উঠে পানিতে, এরা ওইভাবে ভেসে যায়। তারপরে ঢেউয়ের আঘাতে, তখন যখন পানিতে ঢেউ আসে, ঢেউয়ের আঘাতে কিছু দূরও অগ্রসর হইতে পারে। এই হচ্ছে আমার 4 নম্বর। 5 নম্বর চলনটা হচ্ছে, তো দেখো দুইটা চলন নিয়ে আমি কিভাবে মনে রাখবো। একটা হচ্ছে ক্ষণপথ মানে পদতল থেকে ক্ষণপথ সৃষ্টি হয়, এটাকে বলি আমরা অ্যামিবার্ড চলন। আর পদতল থেকে বুদবুদ সৃষ্টি হয়, তখন যে চলনটা হয় ভাষা চলন। কি চলন? ভাষা। আচ্ছা, আমরা যদি চলে আসি আমরা যদি এখন দেখি যে এখন হচ্ছে যে সাঁতার, হ্যাঁ সাঁতার, তারপর হচ্ছে সাঁতার 5 নম্বর। এগুলো সহজ। সাঁতার হচ্ছে যে খেয়াল করো, কর্ষিকাকে কি করে, কর্ষিকাকে আন্দোলিত করে, একটা হাইড্রা কি করবে, একটা হাইড্রা কর্ষিকাকে কি করবে, একটা, এই সাঁতার কে পারো বলো তো দেখি, পারো কে পারবা না? ম্যাক্সিমাম জানি, শহরে পোলাপান তোমরা। দেখো আমরা কত পানিতে পড়ছি, পানি খাইছি, পানি খেয়ে পুকুরের পানি খেয়ে বলছি, পানি খেয়ে সাঁতার শিখছি। আর সাঁতার কে জানো একটু কমেন্ট করো। তো দেখো এই যে দেখো হাইড্রাটা কি করতে পারে, কর্ষিকার সাহায্যে কি করতে পারে, আন্দোলিত হয়ে। কর্ষিকা আন্দোলিত মানে কি স্যার? এটা কি আন্দোলন? হ্যাঁ, আমার শিবির বা ছাত্রলীগ বা এগুলোর আন্দোলন না, ওই আন্দোলন মানে কি, এগুলাকে আন্দোলন বলে বা কম্পন। হ্যাঁ, তো এই যে দেখো এটা কি হবে, যে এটা কি হয়, আন্দোলিত হয়, কর্ষিকাগুলো কি হয়, আন্দোলিত হয়ে, কর্ষিকাগুলো আন্দোলিত হয়ে, মানে কি আন্দোলিত হয়ে, কর্ষিকাগুলো আন্দোলিত হয়ে সাঁতার কাটতে পারে। তো কর্ষিকাগুলো আন্দোলিত হয়ে সাঁতার কাটতে পারে, কর্ষিকাগুলো আন্দোলিত হয়ে সাঁতার কাটতে পারে। সাঁতারটা শিখে নিও, যারা পারো না সাঁতারটা শিখে নিও। জীবনের একটা পর্যায়ে তো কক্সবাজার অথবা দেশের বাইরে থাইল্যান্ড, ব্যাংকক মতো যাওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ বাছায় রাখে। ঘুরতে যাবো না সহধর্মিনীকে নিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে। তো যাই হোক, জানা থাকলে ভালো, নাহলে জীবনটা যাবে।
আচ্ছা যাই হোক, আমরা 4 গেল 5 গেল, তারপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বর যদি আমরা শিখি সেটা হচ্ছে, স্যার 6 নম্বর কি? সাঁতারের পরে হচ্ছে তুমি চিন্তাই করতে পারবে না, সাঁতারের পরে একটা চলন আছে হামাগুড়ি। স্যার এটা আবার কিরকম? হামাগুড়ি দিয়ে আমি আগেই বলে ফেলি, হামাগুড়ি দিয়ে হামাগুড়ি কোনটা? হামাগুড়ি দিয়ে হচ্ছে আরোহণ অবরোহণ হবে। হামাগুড়ি দিয়ে আরোহণ অবরোহণ হবে। ধরো এটা হচ্ছে গাছ, আমি আগেই বলে রাখি, হামাগুড়ি দিয়ে আরোহণ হামাগুড়িতে হ আছে না, তো মনে রাখবা আরোহণ অবরোহণ, হামাগুড়ির মাধ্যমে আরোহণ অবরোহণ হয়। আরোহণ মানে কি? উপরের দিকে উঠা, অবরোহণ মানে কি? নিচের দিকে নামা। ভালো করে খেয়াল করো, ওই যে গাছ পাই অনেক সময় গ্রামের ছেলেরা, আমিও তো গাছে উঠছি অনেক সময়, ওই যে গাছের দিকে উঠি না আমরা, গাছে ওঠাকে বলি আমরা আরোহণ, বা নামাকে বলি অবরোহণ। তাই হামাগুড়ির মাধ্যমে এরা আরোহণ অবরোহণ সম্পন্ন হয়। হ্যাঁ, আরোহণ এবং কি অবরোহণ, কি করে আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয় এই প্রক্রিয়ায়। আমরা আগে লিখে বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই, যে এই প্রক্রিয়ায় কি হয়, এই প্রক্রিয়ায়, তারপর বুঝাচ্ছি, এই প্রক্রিয়ায় আরোহণ অবরোহণ হয়। আরোহণ মানে কোনো কিছু ধরে উপরে ওঠা, আরোহণ বা ও অবরোহণ সম্পন্ন হয়। ও আরোহণ অবরোহণ, কি অবরোহণ সম্পন্ন হয়, আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়। স্যার বুঝে গেছি, বুঝাই তো নাই, জাস্ট এই দুইটা ওয়ার্ড মনে রাখো, আরোহণ, হামাগুড়ি আরোহণ অবরোহণ সম্পন্ন হয়। স্যার আরোহণ অবরোহণ কি? ধরো এটা হচ্ছে একটা গাছ, পানিতে জলজ উদ্ভিদ থাকে না, ধরো এটা একটা গাছ। হ্যাঁ, এটা কি একটা গাছ? ধরো এটা একটা গাছ, ধরো তখন সে কি করবে, ধরো যে এই গাছটা, ধরো এটাকে সে কি করলো, ধরো এখানে একটা হাইড্রা দাঁড়ায় আছে, যে হাইড্রা দাঁড়ায় আছে, এই হাইড্রা দাঁড়ায় আছে, হাইড্রা কি করবে, হাইড্রা এভাবে দাঁড়াইছে। হ্যাঁ, ধরো এখানে একটা ভিত্তি আছে, এখানে একটা ভিত্তি আছে, তো এখানে হাইড্রা দাঁড়ায় আছে, এটা তার হাইড্রার কর্ষিকা। তখন সে কি করবে, এই কর্ষিকাগুলোর সাহায্যে ওইটাকে সে আঁকড়ে ধরবে। মানে এটা মনে করো একটা গাছ, গাছের একটা শাখা কর্ষিকার সাহায্যে আটকে ধরবে। এই যে কর্ষিকার সাহায্যে কি করবে, কর্ষিকার সাহায্যে এটাকে সে আঁকড়ে ধরবে, ধরে গিয়ে ওই যে পদার্থটাকে কি করবে, পদার্থটাকে আবার নতুন জায়গায় স্থাপন করবে। মনে করি এই পদার্থটাকে তখন আবার কি করবে, এই যে নতুন জায়গায় স্থাপন করবে। তো প্রথমে সেটাকে আঁকড়ে ধরে তারপর পদার্থটাকে নতুন জায়গায় স্থাপন করলো। আবার সে কি করবে, আবার ধরো কর্ষিকাগুলোকে ধরো এখানে নিয়ে আসলো, তারপর এটাকে আবার নতুন জায়গায় স্থাপন করলো। এইভাবে সে, এই যে গাছে উঠি না যেভাবে, মানে আমরা হাত ধরে, খেয়াল করো, একটা নর্মাল চিন্তা করো, তুমি গাছে উঠবা, বা যারা উঠো তারা তো জানো, মানে গাছের একটা ডাল ধরছো তুমি, গাছের একটা ডাল ধরে তখন পাগুলাকে আবার আরেক জায়গায় স্থাপন করবা না, আবার একটা নতুন ডাল ধরছো, পাগুলো আরেকটা জায়গায় স্থাপন করছো। তো এইভাবে দেখো, এই যে শাখাটা ধরা হয়েছে, ধরার পরে ওই শাখা ধরে উঠে গেছে, এই যে পদার্থটাকে এখানে স্থাপন করছে, তারপর যদি মনে করো এটাকে আবার এখানে ধরবে, এই কর্ষিকার সাহায্যে এগুলোকে এখানে ধরবে, তারপরে এটাকে আবার এখানে স্থাপন করবে। এভাবে উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। তো এটা এত বেশি এক্সপ্লেনেশনের দরকার নেই বা চিত্র দরকার নেই, জাস্ট বোঝার জন্য এটা বলছি। জাস্ট একটা লাইন মনে রাখলেই হবে যে এইভাবে এই প্রক্রিয়ায় আরোহণ অবরোহণ সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় কি হয়, আরোহণ অবরোহণ সম্পন্ন হয়। আর তুমি আরেকটা লাইন মনে রাখতে পারো, হ্যাঁ, কর্ষিকাগুলোকে কর্ষিকার সাহায্যে কোনো কিছুকে আঁকড়ে ধরে এবং পদার্থকে নতুন জায়গায় স্থাপন করে। হ্যাঁ, কর্ষিকাগুলোর সাহায্যে কোনো কিছুকে আঁকড়ে ধরে, কর্ষিকাগুলোর সাহায্যে কোনো কিছুকে আঁকড়ে ধরে পদতলকে নতুন জায়গায় স্থাপন করে, এবং পদতলকে নতুন জায়গায় স্থাপন করে, নতুন জায়গায় স্থাপন করে। ঠিক আছে, এই যে কর্ষিকার সাহায্যে কোনো কিছুকে আঁকড়ে ধরবে, পদার্থটাকে এইখান থেকে এখানে স্থাপন করবে, এইভাবে আবার একই ঘটনা ঘটবে। আশা করি তোমরা বুঝে গিয়েছো। আমরা নেক্সট টপিকে যাই। স্যার নেক্সট টপিকটা কি? আমাদের আরো দুইটা চলন আছে, হামাগুড়িটা শেষ, এখন হচ্ছে হামাগুড়িটা গেলে আমাদের এখন আসবে, হ্যাঁ, আমরা যদি বলি যে 2 নম্বর হচ্ছে হাঁটা। কত নম্বর? এটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে হাঁটা। হাঁটা বাবার মাজার, অনেক সময় বলি না আমরা, হাঁটা বাবার মাজার।
হাঁটা। হাঁটাটা হচ্ছে দেখো কর্ষিকার তো নর্মালি পা নাই, পা আছে না, পা নাই, কিন্তু আমাদের তো পা আছে, আমরা পা দিয়েও হাঁটতে পারি, আমরা চাইলে কি হাত দিয়েও হাঁটতে পারি। তো কর্ষিকার তো পা নাই, কর্ষিকা যেটা দিয়ে হাঁটবে, সরি হাইড্রার তো পা নাই, হাইড্রার আছে কর্ষিকা। এটা যদি হাইড্রার নিচের দিকে কোনো পা আছে নাই, ক্ষণস্থায়ী পা এটা তো অন্য কথা, ক্ষণস্থায়ী পা আছে মানে ক্ষণপথ তৈরি হয় সেটা অন্য কথা, কিন্তু নর্মালি কোনো পা আছে, পা নাই। তাকে যদি হাঁটতে হয় তাহলে সে কীভাবে হাঁটবে, ওই কর্ষিকাগুলোর সাহায্যে উল্টো হয়ে হাঁটবে। এই যে কর্ষিকাগুলোর সাহায্যে সে কী করবে, ধরো সে কী করলো, ধরো উল্টা হয়ে কর্ষিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে, কর্ষিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে এভাবে হাঁটবে, এইভাবে এভাবে। এই যে দেখো, ধরো এগুলো হচ্ছে, এটা হচ্ছে হাইড্রা, এটা হচ্ছে কর্ষিকা। তো কর্ষিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে, কোনগুলোকে, যে কর্ষিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে হাঁটতে পারে। জাস্ট একটা লাইন লিখবা, কর্ষিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে হাঁটতে পারে, ঠিক আছে? তো জাস্ট এটা লিখলেই হবে। এটা এক ধরনের চলন, কর্ষিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে, পায়ের মতো ব্যবহার করে, পায়ের মতো ব্যবহার করে উপর হয়ে হাঁটে, উপর মানে উল্টা হয়ে, ব্যবহার করে উপর হয়ে হাঁটে, উপর হয়ে হাঁটতে পারে। ওকে ফাইন। তারপর আমরা যদি 8 নম্বরে যাই, স্যার 8 নম্বরে কি? 8 নম্বরে হচ্ছে লাস্ট, দেহের সংকুচন প্রসারণ। লাস্ট, দেহের সংকুচন প্রসারণ। স্যার এটা কোনটা, এগুলা কি? এইগুলাই লাস্ট। এটা দেখো দেহের সংকুচন প্রসারণ, দেখো দেহের সংকুচন প্রসারণটা হচ্ছে এরকম, দেহের সংকুচন প্রসারণ। এটা হচ্ছে হাইড্রার পেশি আবরণী কোষ আছে না, হাইড্রার পেশি আবরণী কোষগুলো দেখো একবার সংকুচিত আরেকবার প্রসারিত, একবার সংকুচিত একবার প্রসারিত, সংকুচিত প্রসারিত, সংকুচিত প্রসারিত, সংকুচিত প্রসারিত। এভাবে হাইড্রে কি হবে, একবার সংকুচিত হবে প্রসারিত হবে, সংকুচিত হবে প্রসারিত হবে, সংকুচিত। এই সংকুচিত প্রসারিত হলে কি এক জায়গায় স্থির থাকবে, একটু হলেও এদিক সেদিক নড়ে যাবে না? এটা একটা চলন। স্যার এগুলো কি, যা বই আছে আমি তাই বলতেছি, বানায় বলতেছি না। তো একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে, সংকুচিত প্রসারিত হইতে হইতে সে কি এক জায়গায় ফিক্সড থাকবে, একটু হলেও এদিক সেদিক নড়ে যাবে না? এটাও এক ধরনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকেই আমরা চলন বলতেছি। তো হাইড্রা পেশি আবরণী কোষগুলো সংকুচন প্রসারণের মাধ্যমে এক জায়গায় এক জায়গায় সরে যায়, এটা একটা চলন। তো এটা মনে রাখবা, হাইড্রার পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়ে, হ্যাঁ। তো আচ্ছা এখানে একটা কথা বলি, যে হাঁটা কি উপর হয়ে হাঁটে না, উল্টা হয়ে হাঁটে। উল্টা হয়ে যেহেতু হাঁটে, দ্রুত হাঁটতে পারবে নাকি আস্তে আস্তে হাঁটবে? আমরা পা দিয়ে যে দ্রুত হাঁটতে পারি, উপরে হাঁটে কি এত দূরে হাঁটতে পারবো না? উপর হয়ে ধীর গতিতে হাঁটে, এটা তো জানে রাখবা, ধীর গতিতে, ধীরে হাঁটতে পারে। আর এখানে যেটা বলতেছিলাম, হ্যাঁ এটা পেশি আবরণী কোষগুলো সংকুচন প্রসারণের মাধ্যমে, একবার সংকুচন এবং প্রসারণের মাধ্যমে, একবার সংকুচন ও প্রসারণের মাধ্যমে, হ্যাঁ এদের কি হয়, এদের আকার খাটো লম্বা করে বলে এক ধরনের চলন হয়। হ্যাঁ হাইড্রার, আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি, লাস্ট লাইন বলে দিচ্ছি, যে যেটা বলছি এটা আমি লিখে দিচ্ছি। হাইড্রার পেশি আবরণী কোষের সংকুচন এবং প্রসারণের মাধ্যমে হাইড্রার পেশি আবরণী কোষের সংকুচন ও প্রসারণের মাধ্যমে একবার খাটো হয় আর একবার কি বড় হয়। হ্যাঁ একবার খাটো হয় এবং একবার কি বড় হয়। দেহের আকার দ্রুত খাটো হয় ও লম্বা হয়, একবার খাটো হয় একবার লম্বা হয়। দেহের আকার একবার লম্বা হয়, আকার দ্রুত খাটো ও লম্বা হয়। একে লম্বা হয়, এতে এক ধরনের চলন সম্পন্ন হয়, এতে এক ধরনের চলন সম্পন্ন হয়। ঠিক আছে, একে কি বলবে,
একই দেহের সংকোচন প্রসারণ বলা হয়, একই দেহের সংকোচন প্রসারণ বলে, দেহের সংকোচন প্রসারণ বলে। ঠিক আছে, এই আমরা আগামী ক্লাস থেকে কি পড়বো জানো? কি পড়বো স্যার? আমরা আগামী ক্লাসে আর 2টা ক্লাস নিতে হবে যা বুঝতেছি। আমরা আগামী ক্লাসে আমরা হাইড্রার জনন পড়ব। তবে জননের কোনটা পড়ব? জনন অযৌন জননটা আগে পড়ব, তারপরে হচ্ছে লাস্ট ক্লাসটা হবে যৌন জনন। এই 2টা ক্লাস দেখো, পড়াগুলো কিন্তু অনেক জটিল, ভালো করে দেখবো, বইটাই দেখো। হাইড্রার জননটা অনেক জটিল, বিশেষ করে যৌন জননটা অনেক জটিল। তো এই যৌন জননটা আমাদের লাস্ট ক্লাস হবে, মানে শেষের ক্লাসে রাখবো, আগেও যৌন জননটা শিখবো। দুইটা জনন যদি রিলেট করতে চাইলে ক্লাসগুলো 2টা ক্লাসে লাইভে থাকার চেষ্টা করবা, যদি সম্ভব হয়। তখন আশা করি যে ক্লাসের পড়া ক্লাসেই শেখা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে কোনো কনফিউশন আছে কিনা আমাকে জানাও, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারবো। ইয়ারফোন তো সব ক্লাসে নেওয়াই ভালো, কেন সাউন্ড পলিউশনের একটা বিষয় আছে, ক্লাসে মনোযোগ দেওয়া যায়। সব ক্লাসে ইয়ারফোন রাখার চেষ্টা করবা। আর আমি যেটা বললাম যে হাইড্রাটা পুরোটা কমপ্লিট করে রাখিও, যতগুলো লেকচার হয়েছে, কারণ এক উছিলাতে এক অজুহাতে ক্লাস আমাদের পড়াগুলো যেন হয়ে যায়। সুন্দর করে নোট করে এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে নোট করে একটু রিভাইজ দিয়ে রাখো, আমি যে কোনো দিন পরীক্ষাটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এবং তো এটা হচ্ছে যে মানে এখন দেখো একটা ক্লাসে যখন স্টুডেন্ট ভালো করে, তখন স্যারদের কিন্তু একটা শূন্যজের উপর একটা পছন্দ হয় বা অন্যরকম একটা ব্যাপার থাকে, স্যারদের একটা দোয়া থাকে। তো আশা করি তোমরা সবাই চেষ্টা করবো ভালো করার। আমি যেভাবে পড়াইছি এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে, মানে আমি বইয়ের বাইরেও কিছু পড়াই নাই, বইয়ের কোনো জিনিস বাদও রাখি নাই আমার জানা মতে। ঠিক আছে, তো এটা হইলে তোমার, আমি যেভাবে পড়াইছি এটা হইলে তোমার মেডিকেল প্রিপারেশনের জন্য আলাদা করে আর এটা পড়তে হবে না, ভার্সিটি প্রিপারেশনে আলাদা করে, এগুলোর বাইরে আর হয় না, মেইন বইটাই ফোকাসে রাখলেই হয়। তোমার কিন্তু সবই কাভার হয়ে যাচ্ছে। আমি তো পড়াইছি, তোমার তো পড়তে হবে, তুমি কি রিভাইজ দিবা, নোটগুলো কমপ্লিট করবা, পড়বা, ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে, এই তো আর লাস্টে 2টা ক্লাস অবশ্যই লাইভে থেকে করার চেষ্টা করবা। আগের ক্লাস কোথায় পাবা? এই ভিডিওর ক্যাপশনে দেখো, আগের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।